আমি সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যে জায়গাটাতে বসে আমরা কথা বলছি এই জায়গাটা আমাদের জন্য একটা দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ জায়গা ছিল। আজকে সেখানে আমরা মন খুলে কথা বলতে পারছি, আমাদের কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে পারছি, আমাদের বক্তব্যগুলো মানুষের কাছে যাতে যেতে না পারে তার জন্য কণ্ঠরোধ করার সকল প্রক্রিয়া সম্পন্ন করে জনবিচ্ছিন্ন করে রাখার যে মহাপরিকল্পনা নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ব্যর্থ করে দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় বেতাকাবাসী, বেতাকা একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। ফকিরহাট বাজার তথা সদরের প্রধান যে বাজার এই উপজেলার, এরপর 8টি ইউনিয়নের মধ্যে বেতাকা বাজার হচ্ছে সব থেকে বড় বাজার। এটা একটা বড় ব্যবসায়ী কেন্দ্র। বাংলাদেশের একটা ঐতিহ্য অনুযায়ী এই বেতাকার সনাতন ধর্মাবলম্বী লোকের সংখ্যা তুলনামূলক বেশি। বেতাকায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ শিক্ষক, অধিকাংশ না হলেও একটা বড় অংশ এই সনাতন ধর্মাবলম্বী। এখানকার ছাত্র ছাত্রীদের একটা বড় অংশ সনাতন ধর্মাবলম্বী। দীর্ঘকাল ধরে এই মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের লোকেরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছিল, কিন্তু একটি মতাদর্শের কারণে সাম্প্রদায়িক ভাবে বিভক্ত করে তাদের রাজনীতিকে দীর্ঘায়িত করার জন্য নানান ষড়যন্ত্র করেছিল। আমি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বিশেষ করে আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে। 2026 সালে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এখন থেকে 30 বছর আগে 1996 সালে চিতলমারির বাজারে দাড়িপাল্লার পক্ষে একটা জনসভায় আমি কথা বলতেছিলাম। 96 সাল, অর্থাৎ 30 বছর আগে। আমি যখন কথা বলা শুরু করেছি তখন জনপ্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কালিদাস বড়াল আমাদের এই সম্মেলন থেকে মাত্র 50 হাত দূরে একটা দোকানে 8-10 জন লোক নিয়ে এসে তিনি বসলেন। আমি ওনাকে আগে থেকে চিনতাম। ওনাকে দেখে আমি আমার কথার ধরনটা একটু পরিবর্তন করে শুধু ওনার উদ্দেশ্যে আমি একটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে এসে তাদের আদর্শের কথা বলার সুযোগ পায়নি, তাদেরকে আপনারা দেখার সুযোগ পায়নি। আমি আজকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। সেই চ্যালেঞ্জ হলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যদি কোনো হিন্দুর সম্পত্তি কারো দখলে থাকে তাহলে সেই দখলদারিত্বের মালিক কোনো মুসলমান নয়। সেই দখলদারিত্বের মালিক যদি মুসলমান হয়ে থাকে তাহলে আওয়ামী মুসলমান। কোন হিন্দু সম্প্রদায়ের সুন্দরী বউ আর কন্যার স্ত্রী যদি কারো ঘরে থাকে তাহলে সেটাও জামাত ইসলামীর কোন নেতার ঘরে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি প্রমাণ দেখাতে পারেন আর কোনদিন রাজনীতি করব না। আমার বক্তব্য শেষ হওয়ার পরে বড়াল একটা লোককে ডেকে বলল যে ওকে একটু ডেকে নিয়ে আসো। আমার পরিচয় জিজ্ঞাসা করলো, তারপর আমাকে বলল যে তুমি যে কথাগুলো বলেছো তোমার কথার মধ্যে কিছু কিছু কথার মধ্যে কিছু মারপ্যাঁচ আছে, কিন্তু এই যে বক্তব্যটা আমি দিলাম এটার ব্যাপারে আমি শতভাগ একমত।
আমি চাই তোমাকে একটু চা আর বিস্কুট খাওয়াবো, যদি তুমি কিন্তু মনে না করো। আমার একজন সহকর্মী এখানে বসা আছে শহীদ স্মৃতি কলেজের, বহুবার তাদের সামনে আমি এই গল্প দিয়েছি। আমাকে চা বিস্কুট খাওয়ালো, বললো যে তোমার কলেজে আমি বেড়াতে যাব। এরপর আমি তার সাথে কয়েকবার দেখা হয়েছে, দেখা হলে আমাকে জড়িয়ে ধরেছে, বলেছে যে তোমার সেদিনের সেই কথাটা আমার মনে আছে। আজকে সেই চিতলমারী থেকে একজন প্রার্থী হয়েছেন, যিনি বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলের মনোনীত প্রার্থী। সেই 30 বছর আগে সেই বেলাগার বাজারে দাঁড়িয়ে আবারও সে কথার প্রমাণ দিতে পারবো যে আজ পর্যন্ত যাদের সম্পর্কে আপনাদের ধারণা এক সময় ভালো ছিল না, তারা আপনাদের কোনো ক্ষতি করে নাই। আমি যদি অত পিছনে না যাই, শুধু এই 5 তারিখের পর থেকে যদি এই অঞ্চলের জামাত ইসলামী যারা আছেন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বশিরুর রহমান খানের বাড়ি চিতলমারী, ওই চিতলমারী বাড়ি ওনাকে আমরা চিনি না। আপনার বশিরুর রহমান খানকে চিনতে হবে না, ওই বশিরুর রহমানের খানের প্রতিনিধি এই ফকিরহাটে যারা আছে, বশিরুর রহমান খানের প্রতিনিধি এই বেতাগায় যারা আছে, তাদেরকে চিনলে বশিরুর রহমান খানকে চিনতে পারবে। এই লোকগুলো যদি চাঁদাবাজি করে থাকে, তাহলে বশিরুর রহমান খানকে না চিনলেও ধরে নিবেন যে উনিও চিতলমারী চাঁদাবাজি করেন। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। সংগ্রামী তৌহিদি জনতা, প্রিয় বেতাগাবাসী, আমরা নির্বাচনী মাঠে নেমেছি। আমরা আমাদের কথা প্রচার করছি, আমাদেরকে আক্রমণ করা হচ্ছে, কথার দ্বারা আক্রমণ করা হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে। আইফোন হাতে আলা একজনকে ডেকে এনে বলা হচ্ছে 2000 টাকার ফ্যামিলি কার্ড চাই, সেটা জনগণ দেখেছে। আমাদেরকে গুপ্ত বলা হচ্ছে, আমাদেরকে সুপ্ত বলা হচ্ছে। জামাত ইসলামীর নেতা কর্মী যদি গুপ্ত আর সুপ্ত হতো, তাহলে মুসলেখা দিয়ে বাইরে চলে যেত, বাংলাদেশের ফাঁসির চটিতে তারা জ্বলতো না। এই ট্যাবলেট আর কেউ খাবে না বাংলাদেশের মানুষ। আসুন, বাংলাদেশ করতে চাই। আমি আজকের সম্মানিত প্রধান অতিথি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জনগণের সুযোগ করে দেন, আপনার কাছে এই বেতাগাবাসীর সামনে আমি একটা দাবি করব। সেই দাবি হচ্ছে, আপনার চিতলমারীর পরে হচ্ছে মোল্লাহাট, তারপরে ফকিরহাট। আপনি ফকিরহাটের দিকে খেয়াল রাখবেন। ফকিরহাটের মানুষ আপনাকে ভালোবাসা দেখাবে 12 তারিখে। সেই ভালোবাসার মূল্য আপনাকে দিতে হবে, আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে। আমি শুধুমাত্র চিতলমারীর নই, আমি চিতলমারীর, আমি মোল্লাহাটের, আমি ফকিরহাটের। আমরা এবার একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগকে আমরা কাজে লাগাতে চাই। বিগত সময়ে আমরা একজন যুবরাজ এমপিকে দেখেছি, তিনি ভোট কেটে অথবা ভোটে হয়ে তিনি ফকিরহাটকে একজনের কাছে লিজ দিয়ে তিনি বাইরে চলে যান। আমি বলতে চাই, কোন লোকের হাতে লিজ দেওয়া যাবে না। আপনার প্রতি আমাদের আস্থা আছে, আপনার প্রতি জামাত ইসলামীর আস্থা আছে বলে আপনাকে বড় বড় 3টি কেন্দ্রীয় দায়িত্ব দিয়ে রেখেছে। জামাত ইসলাম যার উপরে আস্থা রাখে, আমরা তাদের উপরে আস্থা রাখি। কারণ জামাত ইসলামীর ব্যাংক শ্রেষ্ঠ ব্যাংক, জামাত ইসলামীর হাসপাতাল শ্রেষ্ঠ হাসপাতাল, জামাত ইসলামীর ইবনে সিনা শ্রেষ্ঠ চিকিৎসা কেন্দ্র। অতএব আপনার উপরে জনগণের আস্থা আছে। আমি আর আমার কথা বাড়াবো না, আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন। আপনাদের কাছে আবার অনুরোধ জানাই, আসুন আগামী 12 তারিখের নির্বাচনে এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করি, যিনি আমাদের উন্নয়নের স্বপ্ন দেখবেন, আমাদের অঞ্চলের উন্নয়ন করবেন। আমি কোনো বিতর্কিত কথা নাই, উদাহরণ দেওয়ার জন্য একটা কথা বলে আমার কথা শেষ করব। বিগত সময়ে আমাদের বাগেরহাট 2 আসনে একজন এমপি ছিলেন, একজন প্রভাবশালী এমপি ছিলেন 2001 সালে। আর আমাদের যিনি এমপি ছিলেন, তিনি অত্যন্ত প্রভাবশালী এমপি ছিলেন। আপনি যদি উন্নয়নের ডাটাটা একটু দেখেন, তাহলে ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী এই অঞ্চল থেকে যদি কোনো একজন ব্যক্তিকে বাসে উঠায় চোখ বেঁধে যদি এই চিতলমারীর থেকে যদি বাগেরহাট নিয়ে যাওয়া হয়, তো উনি সদর থানার মধ্যে পড়লে চোখ বাঁধা অবস্থায় টের পাবেন যে উনি সদর থানার মধ্যে পড়েছেন। এই হচ্ছে আমাদের উন্নয়ন। অথচ এই উন্নয়ন করার মতন ব্যাপক সুযোগ তার ছিল, তিনি তাকে দ্বিতীয় প্রধানমন্ত্রী বলা হয়।
অথচ তিনি সেটা তা করেননি। আমরা আশা করি এই অঞ্চলের মানুষ যদি নির্বাচিত হয় তাহলে এই অঞ্চলের মানুষের কথা বলবে। আমি আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা তাকে নির্বাচিত করে তার হাতকে শক্তিশালী করে এই অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাই। সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।